আপনারা কি ভূত প্রেত আর রহস্যময় জাদুবিদ্যার গল্প পছন্দ করেন? আজকের ভিডিওতে এমন এক সিনেমার গল্প নিয়ে এসেছি যেখানে ভূত, ডাইনি আর এক দম্পতির সাহসী লড়াই আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত আটকে রাখবে। এই সিনেমায় এমন কিছু ঘটনা ঘটেছে যেগুলো শুনলে আপনার মনে প্রশ্ন জাগতে পারে, এগুলো কি সত্যিই সম্ভব নাকি পুরোটাই শুধু কল্পনা। গল্পের মোড়, ভূতের রহস্য আর জাদুবিদ্যার চমক দেখতে হলে ভিডিওটা পুরোটা দেখুন। তাহলে আর দেরি কেন, চলুন শুরু করা যাক আজকের মজার গল্প। গল্পের শুরুতে দেখা যায় একটা ছোট্ট ছেলে যার নাম ডেভিড। তার বয়স মাত্র 8 বছর। ডেভিড খুব ভয় পেত, কারণ একটা অদ্ভুত কিছু তাকে বারবার বিরক্ত করত। সে এতটাই ভীত ছিল যে সব সময় মন খারাপ থাকতো এবং কারো সঙ্গে সহজে মিশতেও পারতো না। এই বিষয়টা দেখে তার বাবা মা চিন্তিত হয়ে পড়েন। তারা বুঝতে পারছিলেন না কিভাবে ডেভিডকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা যায়। শেষমেশ তারা সাহায্যের জন্য কিছু ভূত তাড়ানোর বিশেষজ্ঞকে ডেকে আনেন। এদের মধ্যে ছিলেন এক দম্পতি যারা অতি প্রাকৃত ঘটনা সমাধানে দক্ষ, আর একজন গির্জার পুরোহিত। ডেভিডের একটা বোন ছিল, আর তার বোনের এক বন্ধু তখন তাদের বাড়িতে ছিল। ডেভিড তার বোনের বন্ধুর সাথে বেশ মজা করত, তাদের মধ্যে খুব ভালো বন্ধুত্ব ছিল। তাই সেই রাতে ডেভিড তার বোনের বন্ধুর সঙ্গে ঘুমাতে যায়। ডেভিডকে বিছানায় শুয়ে তার বোনের বন্ধু সেই ঘর ছেড়ে বেরিয়ে যায়। কিছুক্ষণ পর ডেভিড অনুভব করে যে যেন কেউ তার ঘরের দরজা খুলতে চেষ্টা করছে। ভয় পেয়ে ডেভিড লুকিয়ে পড়ে এবং পরে বাথরুমে চলে যায়, কিন্তু সেখানে গিয়েও সে অনুভব করে কেউ যেন তাকে নজর রাখছে। বাথরুমে ডেভিড আরো ভয়ঙ্কর কিছু দেখতে পায়, অনেক রাক্ষসের হাত আর বাথটাবে রক্ত ঝরতে থাকে। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে ডেভিড ভয়ে চিৎকার করতে শুরু করে। তার চিৎকার শুনে বাড়ির সবাই দৌড়ে উপরে ঘরে চলে আসে। তবে সবাই দেখতে পায় ডেভিড পুরোপুরি রাগে অস্বাভাবিক আচরণ করছে। তার রাগ এতটাই বেড়ে যায় যে সে নিজের বাবার পায়ে গ্লাস দিয়ে আঘাত করে বসে। অতি প্রাকৃত বিশেষজ্ঞ নিজে এসে ডেভিডকে শান্ত করার চেষ্টা করেন। ডেভিড হঠাৎ দেয়ালে নখ দিয়ে আঁচড়াতে শুরু করে। মনে হচ্ছিল যেন কেউ তাকে পুরোপুরি নিজের নিয়ন্ত্রণে নিয়ে ফেলেছে। তারপর তাকে উপরের ঘর থেকে ডাইনিং টেবিলে শুয়ে আনা হয়। পুরোহিত তখন ডেভিডের জন্য কিছু মন্ত্র পড়তে শুরু করেন। তারা ডেভিডকে স্থির রাখার চেষ্টা করছিল, কিন্তু তার মুখ থেকে ফেনা বেরোতে শুরু করে। ডেভিড এত শক্তিশালী হয়ে ওঠে যে সে নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে। ঠিক তখনই বাইরে ভয়ঙ্কর ঝড় শুরু হয়। ঝড়ের তাণ্ডবে ঘরের জিনিসপত্র নড়ে ওঠে এবং এমনকি পুরোহিত পড়ে যান। দুজন ভূত বিশেষজ্ঞ মিলে ডেভিডকে ধরে রাখার চেষ্টা করেন, কারণ ডেভিড তখনও নিজেকে মুক্ত করার জন্য মরিয়া হয়ে লড়াই করছিল। ডেভিডের শরীর অদ্ভুতভাবে বাঘ নিতে শুরু করে, যা দেখলে ভয় লাগে। তাই এই অবস্থা দেখে তার বোনের বন্ধু তার পাশে চলে আসে। সে ডেভিডকে ধরে বলল, তুমি কে? ডেভিডের দেহ ছেড়ে যাও, তাকে মুক্ত করে দাও। এতে বোঝা যায় ডেভিডের প্রতি তার বন্ধুর গভীর মায়া ছিল। ডেভিডের চোখ তখন ভয়ঙ্কর ভাবে আলাদা আকার নিতে শুরু করে। অবশেষে সেই রাক্ষস ডেভিডের বোনের বন্ধুর দেহে প্রবেশ করে। এতে ডেভিডের বন্ধুর অবস্থাও খারাপ হতে শুরু করে। আবিষ্ট হয়ে ডেভিড ডেমোনোলজিস্টের উপর আক্রমণ করে বসে। এদিকে ডেমোনোলজিস্টের অবস্থা ভয়াবহ হয়ে ওঠে। ডেমোনোলজিস্টকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ডাক্তার তার স্ত্রীকে জানায় যে তিনি গুরুতর হৃদরোগে আক্রান্ত হয়েছেন। সম্ভবত ভয় বা আতঙ্ক তার শারীরিক অবস্থাকে খারাপ করে তুলেছিল। পরিবারের সবাই তার সুস্থতার জন্য প্রার্থনা করতে থাকে। এদিকে ডেভিডের বোনের বন্ধুকে দেখা যায় সে এখন আগের মতো স্বাভাবিক হয়ে উঠেছে। সে ডেভিডের পরিবারের পাশে থেকে তাদের কাছে সাহায্য করতে শুরু করে। তারপর সে ডেভিডের পরিবারের পাশে থেকে তাদের কাজে সাহায্য করতে শুরু করে। একদিন সে ঘরের দেয়ালে একটি গর্ত খুঁজে পায়। গর্তের ভেতর উঁকি দিয়ে সে একটি রাক্ষসের ছায়া দেখতে পায়। রাক্ষসটি তাকে আক্রমণ করার চেষ্টা করলেও সে নিজেকে রক্ষা করে ফেলে, কিন্তু আসলে সে রাক্ষসের প্রভাব থেকে পুরোপুরি মুক্ত ছিল না। ডেভিডের শরীর ছেড়ে রাক্ষসটি তার বোনের বন্ধুর দেহে প্রবেশ করে। এখন তার শরীর বিকৃত হতে শুরু করে, যা ভয়ঙ্কর দেখতে লাগে। রাক্ষসটি পুরোপুরি তার দেহে নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছিল, কিন্তু সে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। পালানোর পর সে নিজেকে স্থির রাখতে গাছ কাটার একটি চেইনসো ব্যবহার করে, কিন্তু চেইনসো কাজ করছিল না। এমন সময় জানালার পাশে একটি রাক্ষসকে তাকিয়ে থাকতে দেখে। রাক্ষসটি তার দিকে ভয়ঙ্কর দৃষ্টি দেয়, আর ঠিক তখনই চেইনসো হঠাৎ চালু হয়। চেইনসোতে তার শরীর আহত হতে পারত, কিন্তু সৌভাগ্যক্রমে শিকলটি পড়ে যায়। সে কোনোভাবে নিজেকে রক্ষা করতে সক্ষম হয়, তবে সে ভীষণ আতঙ্কিত হয়ে পড়ে। তাড়াতাড়ি সে তার গাড়ি চালিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু পালানোর পথে তাকে থামানো হয়। অন্যদিকে ডেমোনোলজিস্ট ধীরে ধীরে তার জ্ঞান ফিরে পায়। ডেমোনোলজিস্ট জ্ঞান ফিরে পেয়ে জানায় যে সে রাক্ষসটি এখনো ডেভিডের বোনের বন্ধুর শরীরে ঢুকেছে। সে তার স্ত্রীকে দ্রুত ডেভিডের বোনের বন্ধুর কাছে যাওয়ার জন্য বলে। সেই সতর্ক করে, তাকে জানাও যে রাক্ষসটি খুবই বিপজ্জনক, সাবধান থাকতে হবে। তার স্ত্রী ডেভিডের বোনকে ফোন করার চেষ্টা করে, কিন্তু ফোন ধরে না, কারণ তখন জোরে গান বাজছিল আর সবাই আনন্দ করছিল।
ডেভিডের বোন তখন নাচছিল, তাই ফোনের দিকে মনোযোগ দেয়নি। এদিকে ডেভিডের বোনের বন্ধুর শারীরিক অবস্থা আরো খারাপ হতে থাকে। সে বুঝতে পারছিল যে সে নিজের শরীরের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। রাক্ষসটি তার উপর প্রভাব বিস্তার করছিল আর সে ভেতরে ভেতরে আতঙ্কিত হয়ে পড়ছিল। সে ভেবে পাচ্ছিল না কিভাবে এই পরিস্থিতি থেকে সে মুক্তি পাবে। ডেভিডের বোনের বন্ধু দুর্বল হতে শুরু করে। তখন মহিলা ডেমোনোলজিস্টের ফোন কল কেউ ধরছে না, তাই সে চিন্তিত হয়ে পুলিশের কাছে ফোন করে। সে পুলিশকে বলল তাদের বাড়িতে তাড়াতাড়ি চলে যান। এদিকে ডেভিডের বোনের বন্ধু পুরোপুরি ভূতের আকারে রূপান্তরিত হয়ে গেছে। সে ভয়ঙ্কর হয়ে ওঠে, তার চেহারা অদ্ভুত ভাবে পরিবর্তিত হয় এবং সে সবাইকে ভয় দেখাতে শুরু করে। এতে ডেভিডের বোন ভয় চিৎকার করে ওঠে। সে তার বন্ধুকে নিয়ে সেখান থেকে পালাতে চেষ্টা করে। পুলিশও ঘটনাস্থলের দিকে এগিয়ে আসছে। তখন ডেভিডের বোনের বন্ধু তার ছুরি দিয়ে আক্রমণ করে এবং তাকে হত্যা করে ফেলে। ডেভিডের বোনের বন্ধুর শরীরে রক্ত ভেসে যায়, তার পোশাকও রক্তে মাখা হয়ে যায়। বাইরে আসার সময় পুলিশ অফিসার তাকে দেখে ফেলে। তার চোখ সম্পূর্ণ বদলে গিয়েছিল, কারণ সে রাক্ষস দ্বারা দখল হয়ে গিয়েছিল। পুলিশ অফিসার তাকে কিছু বলার চেষ্টা করে, কিন্তু সে কোনো উত্তর দেয় না। পুলিশ অফিসার চিন্তা করে এবং বলে, তোমার পোশাকও রক্তে মাখা, তুমি আমার সাথে আসো। তারপর তারা তাকে একসাথে বসতে বলে, পুরুষ ও মহিলা উভয়ে। তারা তাকে জানায়, আমরা শুধু পরীক্ষা করতে চাই তুমি সত্যি ভূতের কবলে আছো কি না। পুলিশ অফিসার তাকে বলল, বাইবেল পড়ো, যদি তুমি বাইবেল পড়তে পারো তবে তোমার মধ্যে ভূত নেই, কারণ ভূত বাইবেল পড়তে দেবে না যদি সে তোমার মধ্যে থাকে। ছেলেটি যখন বাইবেল পড়তে শুরু করে তখন সে বুঝতে পারে যে তার মধ্যে কোনো ভূত নেই, কারণ সে বাইবেল পড়তে সক্ষম হয়েছিল। পুলিশ জানতে পারে যে সে একজন মানুষকে হত্যা করেছে এবং পুলিশ তাকে গ্রেফতার করতে যাচ্ছিল। ঠিক তখনই ওই ছেলেটির আইনজীবী ঘটনাস্থলে উপস্থিত হন। দুই ভূত প্রেত আইনজীবীকে জানান ওই ছেলে খুন করেনি। তারা বলে যে তার মধ্যে এমন কোনো ভূত ছিল যে মানুষটিকে হত্যা করেছে। তারা আরো দাবি করে যে ওই খুনি মানুষও ভূতের কবলে ছিল। তখন আইনজীবী তাদের বলেন, আপনারা দয়া করে বাস্তবতার সাথে থাকুন, এমন গল্প কেউ বিশ্বাস করবে? আইনজীবী বলেন, এটা তো শুধু নিজেদের দায় মুক্তি করার চেষ্টা। আইনজীবী কোনোভাবে বিশ্বাস করছিলেন না যে এর পেছনে ভূত রয়েছে। তখন পুরুষ ভূতটি তাকে বলে, রাতে বাসায় যাও, আমি তোমাকে ওই রাক্ষসটা দেখাবো। আপনি যদি ভূতকে সাক্ষী না করতে চান তাহলে পুলিশকে অনুমতি দিতে পারেন সেই ছেলেটিকে গ্রেফতার করার। আইনজীবী বলেন, ঠিক আছে, আমি পরিদর্শন করব। সে খুব সাহসী ছিল। এখন আদালতের পরিস্থিতি এমন ছিল যে আইনজীবী বিশ্বাস করছিলেন যে এর পেছনে ভূত রয়েছে। সে বিচারককে বলে এই হত্যা রাক্ষস দ্বারা সংগঠিত হয়েছে, কিন্তু বিচারক তার কথা বিশ্বাস করেন না। তিনি বলেন এটা একটি অবিশ্বাস্য অজুহাত এবং তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হবে। কিন্তু সেই দম্পতি দ্বারা ডেমোনোলজিস্ট তারা দাবি করেন যে তারা অবশ্যই সেই ছেলেটিকে নির্দোষ প্রমাণ করবেন, কারণ তারা জানতো যে সে খুন করতে পারে না। এটার পেছনে নিশ্চয়ই কোনো ভূত রয়েছে। এখন তারা নিজেরাই এই মামলাটি তদন্ত করতে শুরু করে। তারা দুজনেই সেদিনের রেকর্ডিং শুনতে শুরু করে যখন এটা ঘটেছিল এবং তারা একসাথে নাচছিল। তারপর তারা সেই জায়গায় চলে যায় যেখানে ডেভিড প্রথমবারের মতো ভয় পেয়েছিল এবং সেখানে সে একটি ভূতের সম্মুখীন হয়েছিল। আসলে ওই ঘরে একটা জল খাবার ছিল। যখন ডেভিড খেলছিল এবং সেই জলীয় বিছানায় ঝাঁপিয়ে পড়েছিল, হঠাৎ ওখান থেকে কারো হাত এসে ডেভিডকে ধরা দিল। এটি একটি দানব ছিল। ওই কক্ষের মেঝে ক্ষতিগ্রস্ত হয়েছিল। সেই দানববিদরা ডেভিডের মাকে বলেন যে এটি একটি রাক্ষস দ্বারা সংগঠিত হয়েছে। এখন ডেমোনোলজিস্ট দম্পতি এবং ডেভিডের বোন সেই ঘরের সেলারে যান। ডেভিডের বোন লক্ষ্য করেন ভিতরে গিয়ে সেখানে বেশ কয়েকটি ইঁদুর রয়েছে, রহস্যময় খুলিও আছে। সে তার ছবি তোলে, তারপর সবাইকে দেখায় এবং ফিরে আসে। সবাই বলে এমন মাথার খুলি আমরা আগে কখনো দেখিনি। চার্চের পুরোহিত আরো বলেন, আমিও এমন মাথার খুলি কখনো দেখিনি। আমার চেয়ে বেশি জ্ঞানী অন্য পুরোহিতকে জানিয়ে দিন। যাজক ভূতবিদদের কাছে গেলেন এবং বললেন যে আমি আগেও এমন মাথার খুলি অন্য কোথাও দেখেছি, কিন্তু এটা তেমন ছিল না। সে তাদের তার সংগ্রহ দেখায়। পরবর্তী দৃশ্যে একজন মহিলাকে দেখানো হয়েছে জাদুবিদ্যা অনুশীলন করছে, কারণ তার একটি রহস্যময় টেবিল ছিল যেখানে সে মোমবাতি জ্বালিয়েছিল আর তার কাছে ডেভিড বোনের বন্ধু ছবিও ছিল। সেই অদ্ভুত ভদ্র মহিলা জাদু করতেন। ফলস্বরূপ একজন মানুষ হ্যালুসিনেশন শুরু করে। সে ভয় পেয়ে গেল। তিনি মনে করতেন যে তিনি ছাড়া অন্য কেউ আছে। তারপর পুরুষ ডেমোনোলজিস্ট একজন গোয়েন্দার সাথে দেখা করেন। সেই গোয়েন্দা পরিষ্কার করে বলেন, আমি ইতোমধ্যে এই খুলিটি দেখেছি। তিনি বলেন যে আগে একটি কেস স্টাডি হয়েছিল যেখানে আমি সেই খুলিটি দেখেছিলাম। মহিলা ডেমোনোলজিস্ট ঘোষণা করছেন যে এই অপরাধের ক্ষেত্রে একজন পিছিয়ে রয়েছে, ভূতরা। ওই গোয়েন্দা বলে আমার সঙ্গে মজা করবেন না। তারপর উভয় ডেমোনোলজিস্ট সেখান থেকে চলে যান। মহিলা ডেমোনোলজিস্টও তার সাথে সেই ছুরি নিয়ে এসেছিলেন যেটি সেদিন হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছিল। গোয়েন্দা তাদের উদ্দেশ্যে বলেন যে অপরাধের মামলার কথা বলছি যেখানে দুই মেয়েকে খুন করা হয়েছে, কিন্তু তাদের মধ্যে মাত্র একটি লাশ পাওয়া গেছে। এখন তাদের তিনজন একসাথে সেখানে চলে যায়। সেখানে দৃশ্যায়ন করার সময় একটি ঘটনা ঘটেছিল। মহিলা ডেমোনোলজিস্ট অতীতে ভ্রমণ করেন। তারা উভয় বন্ধু ছিল এবং এক বন্ধু তার আরেক বন্ধুকে খুন করেছিল কারণ তাকে একটি ভূত গ্রাস করেছিল, এবং মহিলা পৈশাচিক হত্যাকারী বন্ধু হিসেবে আচরণ করছিল কারণ সে তার দৃষ্টিতে সব পুনরাবৃত্তি করছিল। ডেমোনোলজিস্ট দৌড়াতে শুরু করে, তাই সে দৌড়াতে গিয়ে পাহাড়ের কিনারায় পৌঁছে যায়। পাহাড়ের নিচে জল ছিল। সে সঙ্গে সঙ্গে সেখানে থামে,
কিন্তু একটি পৈশাচিক হাত তাকে নিচে টানতে শুরু করে। হারান নিচের দিক থেকে উপস্থিত হয়, কিন্তু তার স্বামী তাকে উদ্ধার করে। সেখানে পৌঁছে সেই মহিলা ডেমোনোলজিস্ট তার ইন্দ্রিয় পুনরুদ্ধার করেছিলেন। সে তার স্বামীকে বলে মেয়েদের লাশ এই নদীতে পড়ে আছে, যা খুঁজে পাওয়া যাচ্ছে না। এখন সেখান থেকে ওই মেয়েটির লাশ বের করা হয়েছে। তার মানে এই ঝামেলাও মিটে গেছে যে তার লাশ খুঁজে পাওয়া যাচ্ছে না। সেই মহিলা ডেমোনোলজিস্টের দুর্দান্ত ক্ষমতা ছিল, সেখানে মেয়েটির লাশও পড়েছিল। মহিলা ডেমোনোলজিস্ট তার কাছে যায় এবং কিভাবে এটি ঘটেছিল তা জানার জন্য সে তার হাত ধরে। একই সাথে সে তার সামনে গিয়ে একটি গুহা লক্ষ্য করে। এটা আরো অন্ধকার ছিল। সে ভিতরে যেতে শুরু করে। তিনি সেখানে জাদুবিদ্যার অনুশীলন লক্ষ্য করেন। সেখানে একজন মহিলা ছিলেন যিনি ডেভিডের বোনের বন্ধুর উপর জাদুবিদ্যা অনুশীলন করছিলেন। মহিলা ডেমোনোলজিস্টও তার মুখের সাক্ষী। তিনি খুব রহস্যময় ছিল। সে তাকে জিজ্ঞেস করে, তুমি এটা কি করছো? তার আগে সেই ভদ্র মহিলা উত্তর দিয়েছিলেন। একটি মৃতদেহ সেই মহিলা ডেমোনোলজিস্টের কাছে আসলো। পৃথিবীতে তাকে আক্রমণ করতে যাচ্ছিল। তার স্বামী তাকে বলে, হাত ছাড়ো, এটি কল্পনা করা বন্ধ করো, এবং মহিলা ডেমোনোলজিস্টকেও তা বহন করতে হবে। তারপর পুরুষ ডেমোনোলজিস্ট একটি বই খুঁজে পান যা তাকে তার সহকারী দিয়েছিল। সেখানে লেখা ছিল কিভাবে তারা এই জাদুবিদ্যার চর্চা করছে এবং কিভাবে সেই ডাইনিদের হত্যা করা যেতে পারে যা এই জাদুবিদ্যার চর্চা করে। তারপর তারা একটি বই পড়া শুরু করে। তারপর সে কল্পনা করে যে কোনো রাক্ষস বা একই মৃতদেহ তাকে আক্রমণ করতে চলেছে। তার হাতে একটি ছুরি রয়েছে এবং সে তাদের প্রতি আক্রমণ শুরু করে। এরপর তার সহকারী হাতে ধরা পড়ে। সে তাকে বলে, তুমি তোমার স্ত্রীকে শেষ করতে যাচ্ছিলে। এর মানে তারা ছিল ভূত দ্বারা তাকে কল্পনা করার জন্য তৈরি করেছিল, যাতে সে তার স্ত্রীকে হত্যা করতে পারে, কারণ তার স্ত্রী রাক্ষসদের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছিল। এখন সেই মহিলা ডেমোনোলজিস্ট সেই বড় পুরোহিতদের সাথে দেখা করতে যায়। সেই বড় পুরোহিত তাকে একটি বই দেখান এবং সেখানে একটি ছোট মেয়ের শিরোনামের ছবি আটকে আছে। সে তাকে বলে সে জাদুকরী। ওই মহিলা ভূত প্রেত তাকে বলে, তুমি আমাকে আগে বলনি কেন? তারা উত্তর দেয়, কারণ সে আমার মেয়ে। তারপর সে পুরোহিত তাকে একটি গুহায় নিয়ে যায় যা তারা ইতোমধ্যে কল্পনা করা হয়েছিল। একই ডাইনি আছে যে জাদুবিদ্যার চর্চা করছিল, আর সে পুরোহিতের মেয়ে। হঠাৎ দেখা যায় যে ডাইনিটি উপরে আসে এবং এটি তার বাবাকে হত্যা করে। সেই মহিলা ডেমোনোলজিস্টের জন্য এটি একটি ভালো সুযোগ ছিল, কারণ তার সামনে সেই টেবিলটি ছিল যেখানে সেই মহিলা জাদুবিদ্যা অনুসরণ করতেন। সেই মহিলা ডেমোনোলজিস্ট সেই টেবিলে পড়ে যায়, কিন্তু এটা খুব ভারী যে সে এটা একা ফেলে দিতে পারে না। ইতোমধ্যে সেই জাদুকরী সেখানে এসে তাকে আক্রমণ করতে শুরু করে এবং সে তাকে উদ্ধার করতে শুরু করে। একই সময় তার স্বামী পুরুষ ডেমোনোলজিস্ট সেখানে উপস্থিত হয়। আর স্ত্রীকে টের পেয়ে সে শনাক্ত করে যে সে কোথায় আছে। ঘরের সেলারের দরজা ভাঙতে শুরু করে দেয়। এখন সেই মহিলা ডেমোনোলজিস্ট বাড়ির সেলারের সমস্যায় পড়েছেন, কারণ সে সেখান থেকে পালাতে চাচ্ছে কিন্তু বের হওয়ার পথ খুঁজে পাচ্ছে না। একই সময় সে আয়নার দিকে তাকায়। সে আশেপাশে নিজেকে দেখতে সক্ষম হয়। তারপর সেই ডাইনি সেখানে এসে তাকে ছুরি দিয়ে আক্রমণ করতে শুরু করে। ঢিল ছুঁড়ে সেখান থেকে পালিয়ে যায় নারী ভূত। এখন সেই ডাইনি তার স্ত্রীর ছদ্মবেশে সেই পুরুষ ভূতের কাছে চলে যায় এবং তিনি তাকে ভোগ দখল করেন। বিপরীতভাবে দেখা যায় যে ডেভিডের বোনের বন্ধু খারাপভাবে অসুস্থ ছিল, কারণ তাকে কারাগারে বন্দী করা হয়েছিল। প্রথম ঘটনাটি ছিল তার বিরুদ্ধে খুনের অভিযোগ। দ্বিতীয়ত, একটি রাক্ষস তাকে বারবার পাকড়াও করছিল। তার শরীর এখানে নড়তে শুরু করে এবং অবস্থা খারাপ হতে থাকে। ওপাশে সেই ডাইনি পুরুষ দানববিদকে নির্দেশ দেয়, যাও তোমার স্ত্রীকে হাতুড়ি দিয়ে মেরে ফেলো। পুরুষ ডেমোনোলজি সম্পূর্ণরূপে জাদুকরী দ্বারা আবিষ্ট ছিল, তাই সে তার স্ত্রীর দিকে হাতুড়ি তুলে নিল। তারপর সে পুরানো সময়ের কথা মনে করে, যখন সে তার স্ত্রীর সাথে প্রথম দেখা করেছিল। তার মনে পড়ে যে তার স্ত্রী এবং পরিবারের প্রতি তার কতটা আবেগ ছিল। সে ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে এবং সে সেই টেবিলের দিকে চলে যায় যেখানে জাদু অনুশীলন করা হতো, একটি হাতুড়ি হাতে নিয়ে। এটি ছিল ডাইনি যার উপর সে জাদুবিদ্যা অনুশীলন করত। সে সেই ছকটি ভেঙে দেয় যা আগে কেউ করেনি। এখানে পুরুষ ডেমোনোলজিস্ট সম্পূর্ণ স্বাভাবিক হয়ে যায়। সেই ডাইনিকেও দুর্বল হওয়ার পর হত্যা করা হয়। অন্যদিকে ডেভিডের বোনের বন্ধু পুরোপুরি সুস্থ হয়ে উঠেছে, কারণ সেই ডাইনি যে রাক্ষসকে নিয়ন্ত্রণ করছিল সে তার শরীর ছাড়িয়ে চলে যায় এবং কালো শিল্পের সমস্ত প্রভাব অদৃশ্য হয়ে যায়। শেষ পর্যন্ত দেখা যায় ডেভিডের বোন খুবই বিরক্ত, কারণ আদালতে ঘোষণা করা হয় যে তার বন্ধুকে 5 বছরের সাজা দেওয়া হয়েছে, কারণ আদালত এখনো এমন প্রমাণ গ্রহণ করে না যে কোনো রাক্ষস এমন কাজ করতে পারে। ডেভিডের বোন তার জেলে থাকা সত্ত্বেও তার সাথে বিয়ে করে। কারাগারে তার সাথে দেখা করতে যেতেন, কিন্তু অন্যান্য সমস্যার সমাধান হয়ে গেছে। সমস্ত রাক্ষস চলে গিয়েছিল যারা তাদের উত্ত্যক্ত করেছিল, তাদের দেহ ধারণ করেছিল এবং জাদুবিদ্যার প্রভাবও অদৃশ্য হয়ে গেল। এই দৃশ্যে সিনেমাটিও শেষ হয়ে যায়। এই ছিল আজকের সিনেমার রহস্যময় আর শ্বাসরুদ্ধকর গল্প। কিভাবে এক দম্পতি জাদুবিদ্যা আর ভূতদের বিরুদ্ধে লড়াই করে তাদের জীবনকে রক্ষা করলো, সেটাই আজ আপনাদের জানালাম। গল্পটা কেমন লাগলো, কোন অংশটা সবচেয়ে বেশি চমকপ্রদ মনে হয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না। আর যদি এমন আরো মজার সিনেমার গল্প শুনতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। পরের ভিডিওতে আবার দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে।